ছাত্রছাত্রী, তোমরা প্রত্যেকে অবগত সমগ্র দেশ ও রাজ্য জুড়ে কোভিড-19 দরুন লকডাউন পিরিয়ড চলছে, যার ফলে স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিগুলো 1 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে, যার বিরূপ প্রভাব পড়ছে তোমাদের পঠন-পাঠনের উপর। আমরা ভারতের ছাত্র ফেডারেশন, উত্তর দিনাজপুর জেলা কমিটি, জেলার ছাত্রছাত্রীদের সমস্যাগত পরিস্থিতির কথা মাথায় রেখে অনলাইন ক্লাসের মারফত বিভিন্ন বিষয়গুলিকে সহজলভ্য করে তোলার চেষ্টা করছি। আমি রানা রায়, আমি মূলত তোমাদের ভূগোল বিষয়টি পড়াবো। আজকে আমি যেটা শুরু করছি ক্লাস 12-এর পপুলেশন বা জনসংখ্যা চ্যাপ্টারটি। প্রথমেই বলতে হয়, পপুলেশন শব্দটি এসেছে লাতিন শব্দ পপুলাস থেকে, যার অর্থ জনগোষ্ঠী। এবার জনসংখ্যা বা পপুলেশন কাকে বলে, এর আমরা যদি সংজ্ঞা খুঁজতে যাই তাহলে দুটি অর্থে একে সংজ্ঞায়িত করা যেতে পারে। প্রথমত, খুব সাধারণ অর্থে আমরা জনসংখ্যা বলতে বুঝি কোনো একটি নির্দিষ্ট প্রজাতির জীবের সংখ্যাকে বলা হয় জনসংখ্যা। সেটা হতে পারে সুন্দরবনের বাঘের সংখ্যা, সুন্দরবনের বাঘের পপুলেশন। সেটা হতে পারে গুজরাটের গির অরণ্যের সিংহের সংখ্যা, সেখানকার সিংহের পপুলেশন। আবার তুমি যে এলাকায় বসবাস করো সেই এলাকায় গবাদি পশুর সংখ্যা, সেখানকার গবাদি পশুর পপুলেশন বা গবাদি পশুর জনসংখ্যা। এবার আমরা যেহেতু হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোল পড়তে যাচ্ছি, অর্থাৎ ম্যান ওরিয়েন্টেড জিওগ্রাফি, সেহেতু মানবীয় ভূগোলের দৃষ্টিকোণ থেকে পপুলেশন বা জনসংখ্যা বলা হয় শুধুমাত্র মানুষের সংখ্যাকে, অর্থাৎ মানুষ ছাড়া অন্য কোনো জীব বা অন্য কোনো প্রজাতির জীবের সংখ্যাকে এখানে পপুলেশন বলে গণনা করা হয় না। আজকে আমি কিছু সিগনিফিকেন্ট টার্ম বা পরিশব্দ বা পরিভাষা তুলে ধরছি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। প্রথম যে টার্মটা আমি আলোচনা করছি, পপুলেশন গ্রোথ বা জনসংখ্যা বৃদ্ধি। পপুলেশন গ্রোথ বা জনসংখ্যা বৃদ্ধিকে সংজ্ঞায়িত করা যায় এইভাবে: কোনো একটি দেশ বা অঞ্চলে নির্দিষ্ট সময় অন্তর জনসংখ্যার পরিবর্তন অথবা বৃদ্ধি বা হ্রাসের ঘটনাকে পপুলেশন গ্রোথ বলা হয়। পপুলেশন গ্রোথ বা জনসংখ্যা বৃদ্ধিকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা নেগেটিভ গ্রোথ অফ পপুলেশন আর একটা পজিটিভ গ্রোথ অফ পপুলেশন। নেগেটিভ গ্রোথ অফ পপুলেশন বা ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে? বলছে কোনো একটি দেশ বা অঞ্চলে কোনো একটি নির্দিষ্ট সময় অন্তর বা নির্দিষ্ট সময় পরে যদি জনসংখ্যা কমে যায় বা হ্রাস পেয়ে যায়, তখন তাকে বলে নেগেটিভ গ্রোথ অফ পপুলেশন। লাইক বলা যেতেই পারে, ভারতবর্ষের নাগাল্যান্ডে নেগেটিভ গ্রোথ অফ পপুলেশন লক্ষ্য করা যায়, অর্থাৎ সেখানে জনসংখ্যা যে পরিমাণ ছিল দিন দিন কিন্তু সেটা হ্রাস পেতে শুরু করেছে। তাই নাগাল্যান্ড নেগেটিভ গ্রোথ অফ পপুলেশন এর আওতায় আসে। নাম্বার 2, পজিটিভ গ্রোথ অফ পপুলেশন। এখানে বলছে কোনো একটি নির্দিষ্ট সময় অন্তর জনসংখ্যার বৃদ্ধি এর ঘটনাকে পজিটিভ গ্রোথ অফ পপুলেশন বা জনসংখ্যার ধনাত্মক বৃদ্ধি বলা হয়। এরপরে আমি পরের যে সিগনিফিকেন্ট টার্মটি আলোচনা করছি সেটা জনঘনত্ব। জনঘনত্ব কাকে বলে খুবই ইম্পর্টেন্ট আমাদের। বলছে কোনো একটি দেশ বা অঞ্চলে মোট জনসংখ্যাকে ওই দেশ বা অঞ্চলের মোট জমির পরিমাণ দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে যে সংখ্যা মান পাওয়া যায় তাকেই বলা হয় জনঘনত্ব। অথবা অন্যভাবে বলা যায়, কোনো একটি দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা ও ওই দেশ বা অঞ্চলের মোট জমির রেশিও বা অনুপাতকেই বলা হয় জনঘনত্ব। এবার জনঘনত্ব বিষয়টিকে আমি সূত্রের সাহায্যে তুলে ধরার চেষ্টা করছি। এখানে খাতায়
তোমরা দেখতে পাচ্ছ জনঘনত্ব ইকুয়াল টু মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট জমির পরিমাণ। এখানে উদাহরণস্বরূপ বলা যায়, আমরা যদি 2011 সালের সেন্সাসে ভারতের জনসংখ্যা অর্থাৎ ভারতের মোট জনসংখ্যাকে এখানে তুলে ধরি 121,01,93,422 জন, এবং ভারতের মোট জমির পরিমাণ যেটা 32,87,782 বর্গ কিলোমিটার, এই দুটোকে ভাগ করার পর আমরা যেটা পাই 382 জন পার বর্গ কিলোমিটার। অর্থাৎ ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 382 জন বর্তমান সময়ে। আমরা যদি সেন্সাস 2001 দেখি, তাহলে সেখানে কিন্তু জনঘনত্ব ছিল 324 জন পার বর্গ কিলোমিটার, আর 2011 সালে 382 জন পার বর্গ কিলোমিটার। এই দুটো ডিজিট অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস, অর্থাৎ সেন্সাসের উপর বেস করে যে দুটো ডিজিট বেরোলো, এটা খুবই কিন্তু সিগনিফিকেন্ট, পরীক্ষায় আসলেও আসতে পারে। 2001 সালে কত ছিল, 2011 সালে কত হয়েছে, কতজন বেড়েছে, এই দুটো থেকে বিয়োগফল করলে কিন্তু আমরা পেয়ে যাই কতটা জনসংখ্যা বেড়েছে। এবার আলোচনা করছি মানুষ জমি অনুপাত বা ম্যান ল্যান্ড রেশিও। মানুষ জমি অনুপাত বলা হয় কোনো একটি দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যাকে ওই দেশ বা অঞ্চলের মোট কার্যকারী জমির পরিমাণ দিয়ে ভাগ করে যে সংখ্যামান পাওয়া যায় তাকে সেই দেশ বা অঞ্চলের মানুষ জমি অনুপাত বলে। এখানে কিন্তু নতুন একটা টার্ম বেরিয়ে এলো, কার্যকারী জমি। কার্যকারী জমি কাকে বলে? অর্থাৎ যে জমি থেকে আমরা কার্যকারিতা পাই তাকে বলে কার্যকারী জমি। যে জমির কাজ আছে, যে জমি আমাদের কাজে লাগে। কার্যকারী জমি বা ফাংশনাল ল্যান্ড জিনিসটা কিন্তু ডাইনামিক বা গতিশীল, অর্থাৎ সময়ের নিরিখে এর পরিবর্তন ঘটে। বলা যেতেই পারে আজকে যে ভূমিভাগটি পতিত অবস্থায় আছে, কালকে সেই ভূমিভাগটি থেকে যদি সম্পদ পাওয়া যায় তাহলে তার কিন্তু কার্যকারিতা বৃদ্ধি পেতে থাকে। এবার আমি সূত্রের সাহায্যে মানুষ জমি অনুপাত বিষয়টিকে তুলে ধরছি। খাতায় দেখা যাচ্ছে মানুষ জমি অনুপাত ইকুয়াল টু মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট কার্যকরী জমি। উদাহরণস্বরূপ বলা যেতেই পারে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট জনসংখ্যা ছিল 161,01,93,422 জন এবং মোট কার্যকারী জমির পরিমাণ ছিল 28,27,492 বর্গ কিমি। অতএব ভারতের যে মানুষ জমি অনুপাত দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 428, কোনো বই আমি 432ও পেয়েছি, জন পার বর্গ কিলোমিটার। এবার 2001 সালের সেন্সাসে যদি দেখা যায় তাহলে ভারতে কার্যকারী জমি ছিল 363 জন পার বর্গ কিলোমিটার এবং 2011 সালে সেটি বেড়ে দাঁড়িয়েছে 432 জন পার বর্গ কিলোমিটার। মানুষ জমি অনুপাত সম্পর্কে আরো বলা যেতে পারে, মানুষ জমি অনুপাত একটি ত্রিমাত্রিক ধারণা বা 3 ডাইমেনশন কনসেপ্ট। অর্থাৎ এখানে জমির দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা বিবেচনা করা হয়। আর মানুষ জমি অনুপাতের সাহায্যে কোনো দেশের অর্থনৈতিক উন্নতিকে খুব সহজেই বোঝা যায়। পরে আমি যেটা আলোচনা করছি, বেবি বুম বা বেবি বিস্ফোরণ বলা যেতে পারে। বেবি বুম কাকে বলে? কোনো দেশ বা অঞ্চলে একই সঙ্গে যদি অনেক সংখ্যক শিশুর জন্ম হয় তখন সেরূপ অবস্থাটিকে বেবি বুম বলা হয়। লাইক বলা যেতেই পারে 2007 সালের আগস্ট মাসটি চীনে জ্যোতিষশাস্ত্রের দিক থেকে খুব শুভ বলে বিবেচিত ছিল, যার ফলে সে সময় ভাবী মা বাবারা সেই আগস্ট মাসে নিজেদের সন্ততির জন্মদান করিয়েছিল সিজারের মারফত। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় বিভিন্ন দেশের সেনারা যখন দেশে ফিরে গেল তার পরপরই সেই সংশ্লিষ্ট দেশগুলিতে একই সঙ্গে কিন্তু অনেক সংখ্যক শিশুর জন্ম হয়েছিল, যেটা কিন্তু বেবি বুম বলা হয়। বর্তমান দিনে প্রযুক্তির সময় চলছে, এই প্রযুক্তির দিনে অনেক ভাবী মায়ে বাবারা
কোনো একটি নির্দিষ্ট দিন যেটাকে তারা শুভ বলে বিবেচিত করে, সেই দিনেও তাদের সন্তান বা সন্ততির জন্মদান করিয়ে থাকে কিন্তু সিজারের মাধ্যমে। তাহলে বোঝাই যাচ্ছে কোনো দেশের প্রযুক্তিবিদ্যা যত উন্নত হবে, তার পাশাপাশি কোহর্টের একটা ব্যাপার থেকে যায়, এগুলো যত প্রাসঙ্গিক হবে তত কিন্তু বেবি বুম দ্রুত হারে সংগঠিত হবে। তারপরে আমি যেটা তুলে ধরছি পপুলেশন বুম। আমি বেবি বুমে বলেছি একসঙ্গে অনেক সংখ্যক শিশুর জন্মগ্রহণকে বলা হয় বেবি বুম, আর পপুলেশন বুম অনেকটাই ওরকম, অর্থাৎ জনসংখ্যা বা মানুষের বৃদ্ধি ক্রমান্বয়ে মারাত্মক গতিতে বৃদ্ধি পাচ্ছে, মারাত্মক হারে বৃদ্ধি পাচ্ছে, এই জিনিসটাকে বলা হয় পপুলেশন বুম। পপুলেশন বুম শব্দটি ব্যবহার করেন পল অ্যান্ড রিচ। এরপরে যে বিষয়টি আলোচনা করতে হয় ওভার পপুলেশন বা অতি জনাকীর্ণতা। অতি জনাকীর্ণতা বলা হয় সেই অবস্থাটিকেই যখন কোনো একটি দেশের মোট প্রাকৃতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পদের নিরিখে জনসংখ্যার পরিমাণ বেশি হয়, তখন সেরূপ অবস্থাকে জনসংখ্যা ভূগোলে ওভার পপুলেশন বা অতি জনাকীর্ণতা বলা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন, এই সমস্ত দেশগুলি কিন্তু অতি জনাকীর্ণময় দেশে পরিণত হয়েছে। অতি জনাকীর্ণতা বিষয়টিকে ক্লার্ক দুটি ভাগে ভাগ করেছেন, যথা অ্যাবসোলুট ওভার পপুলেশন আর একটি রিলেটিভ ওভার পপুলেশন। এবার আমাদের জানতে হবে অ্যাবসোলুট বা চরম জনাধিক্য বলতে কি বোঝো। বলছে কোনো একটি দেশে প্রাকৃতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পদের যখন পূর্ণ বিকাশ ঘটবে, তারপরেও যদি জনসংখ্যা হ্রাস পায়, সেই অবস্থাটিকে বলা হয় চরম জনাধিক্য বা অ্যাবসোলুট ওভার পপুলেশন। এবং আপেক্ষিক জনাধিক্য বলা হয় কোনো একটি দেশে মোট প্রাকৃতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পদের পূর্ণ বিকাশ ঘটেনি, কিন্তু জনসংখ্যার পরিমাণ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে, সেই অবস্থাটিকে বলা হয় রিলেটিভ ওভার পপুলেশন বা আপেক্ষিক জনাধিক্য। এবার আমি যেটা তুলে ধরছি আন্ডার পপুলেশন। আন্ডার পপুলেশন বা জনবিরলতা বলা হয় সেই অবস্থাটিকেই কোনো একটি দেশের মোট প্রাকৃতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পদের নিরিখে জনসংখ্যার পরিমাণ যদি অপ্রতুল বা কম হয়, তখন সেরূপ অবস্থাকে বলা হয় জনসংখ্যাল্পতা বা আন্ডার পপুলেশন। উদাহরণস্বরূপ বলা যেতেই পারে অস্ট্রেলিয়া, জাইরে, গিনি, এই সমস্ত দেশগুলোতে কিন্তু আন্ডার পপুলেশন লক্ষ্য করা যায়। আন্ডার পপুলেশন গত পরিস্থিতিতে একটি দেশের সম্পদ উৎপাদনের পথে অন্তরা হয়ে দাঁড়ায়। অবশ্যই বলা যেতেই পারে এটি যে কোনো দেশের সম্পদ উৎপাদনের পথে অন্তরা হয়ে দাঁড়ায়, কারণ সম্পদ উৎপাদন করতে যে পরিমাণ শ্রমের প্রয়োজন সেটা কিন্তু হয়ে ওঠে না। এবার যে জিনিসটা আমি তুলে ধরছি অপটিমাম পপুলেশন। ফার্স্টলি বলতে হয় অপটিমাম শব্দটি প্রথম ব্যবহার করেন অধ্যাপক ক্যানন। অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যাকে সংজ্ঞায়িত করা যায় এইভাবে: কোনো একটি দেশের মোট প্রাকৃতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পদের নিরিখে যখন জনসংখ্যার পরিমাণ সমান হয়, অর্থাৎ জনসংখ্যা ও দেশের মোট সম্পদ যদি সমান সমান হয়, তখন সেরূপ অবস্থাকে জনসংখ্যা ভূগোলে কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশন বলা হয়। অপটিমাম পপুলেশন সম্পর্কে অধ্যাপক জিমারম্যান, যাকে সম্পদ শাস্ত্রের জনক বলা হয়, তিনি বলেছিলেন যে মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থাটিকেই কাম্য জনসংখ্যা বলা হয়। এবার কাম্য জনসংখ্যা যে সমস্ত দেশগুলিতে লক্ষ্য করা যায় বা দেখা যায়, সেগুলি সুইডেন, জার্মানি, বেলজিয়াম, এই সমস্ত দেশগুলিতে। যদিও কাম্য জনসংখ্যাটি কিন্তু দীর্ঘ সময় ধরে কোনো দেশগুলিতে থাকে না, অর্থাৎ এটি তো অবশ্যই ডাইনামিক, তবে এর স্থিতি খুবই কম যে কোনো দেশের ক্ষেত্রে। এবার আমি অতি জনাকীর্ণতা, কাম্য জনসংখ্যা, জনবিরলতা, এই তিনটি বিষয়কে আমি ছবির সাহায্যে তুলে ধরার চেষ্টা করছি।
যে ছবিটি তুলে ধরা হয়েছে সেটি অতি জনাকীর্ণতা বা ওভার পপুলেশনের ছবি। এইদিকে হরাইজন্টালি দেখা যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা কিন্তু হরাইজন্টালি বৃদ্ধি পাচ্ছে, আর আমাদের ভার্টিক্যালি সম্পদ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে স্কেলটা যদি লক্ষ্য করি 0 থেকে 10, 20, 30, 40, 50, 60, 70, 80 এইভাবে কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখানে সম্পদের স্কেলটা 0, 10, 20, 30, 40, 50, 60 এভাবে বৃদ্ধি পেয়েছে। আর এখানে কিন্তু একটা কার্ভ রয়েছে, একটা কার্ভ, যে কার্ভটি আমাদের বুঝিয়ে দেয় কোনটা ওভার পপুলেশন, কোনটা আন্ডার পপুলেশন, কোনটা অপটিমাম পপুলেশন। এখানে দেখা যাচ্ছে যে এই কার্ভটি এইভাবে বেড়ে এই স্থানে আবার কমে গেছে, অর্থাৎ এই জায়গাটিকে আমাকে ইন্ডিকেট করতে হবে। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা যদি দেখি এই সোজাসুজি সম্পদের পরিমাণ প্রায় আমাদের কতটা বৃদ্ধি পেয়েছে, 80 থেকে 90-এর মাঝামাঝি জায়গায় রয়েছে। জনসংখ্যা রয়েছে 80 থেকে 90-এর মাঝামাঝি জায়গায়, আর সম্পদটি আমাদের রয়েছে 10 থেকে 20-র মাঝামাঝি জায়গায়। অর্থাৎ অর্থাৎ এই অঞ্চলে যে পয়েন্টটা আমরা পাচ্ছি, যেটা সম্পদ ও জনসংখ্যাকে পরস্পরে ছেদ করছে, সেই যে পয়েন্ট, সেই যে বিন্দু, সেই বিন্দুতে আমরা যদি দাঁড়িয়ে দেখি জনসংখ্যা মোটামুটি 80 থেকে 90-এর মাঝখানে আছে, সম্পদ মোটামুটি 10 থেকে 20-র মাঝখানে আছে। অর্থাৎ সম্পদের তুলনায় জনসংখ্যার পরিমাণ কিন্তু অনেক বেশি। যেটা আমি বলেছিলাম সংজ্ঞাতে, কোন একটি দেশের মোট প্রাকৃতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পদের নিরিখে জনসংখ্যার পরিমাণ যদি খুব বেশি হয়, এখানে বোঝাই যাচ্ছে জনসংখ্যার পরিমাণ খুব বেশি, জনসংখ্যা মারাত্মক হারে ইনক্রিজ হয়েছে, কিন্তু সম্পদ সেইভাবে বৃদ্ধি পায়নি। আর এটা আমাদের কোইনসাইডেন্ট পয়েন্ট, যেখানে যে বিন্দুতে কিন্তু আমাদের ওভার পপুলেশনকে ইন্ডিকেট করছে, যে বিন্দু আমাদের বোঝা গেল। এই গেল আমাদের ওভার পপুলেশন। শুরু বল। এবার আমরা এই ফিগারটির মাধ্যমে আন্ডার পপুলেশনকে তুলে ধরছি। এখানে দেখা যাচ্ছে আমাদের হরাইজন্টালি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, এখানে সম্পদ ভার্টিক্যালি বৃদ্ধি পেয়েছে, একই রকম ওভার পপুলেশনের মতো। ঠিক এরকম একটি আমাদের কার্ভ লাইন আছে, এই কার্ভ লাইনের আমরা এই জায়গাটিকে আমরা দেখিয়েছি আন্ডার পপুলেশন। অর্থাৎ এই জায়গা থেকে আমরা যদি এইভাবে ভার্টিক্যালি একটা লাইন টানি, আর এইভাবে যদি একটা হরাইজন্টালি একটা লাইন টানি, তাহলে দেখা যাবে এখানে জনসংখ্যা 10-এ রয়েছে এই স্কেল অনুযায়ী, এবং আমাদের সম্পদ রয়েছে 10 থেকে 20-র মাঝখানে। অর্থাৎ পপুলেশন 10-এ রয়েছে এবং সম্পদ রয়েছে 10 থেকে 20-র মাঝখানে। এই জায়গাতে দেখা যাচ্ছে সম্পদ যখন 10, তখন জনসংখ্যা 10 থেকে 20-র মাঝামাঝি সময়ে। ঠিক আছে, অর্থাৎ আমি আন্ডার পপুলেশন বা জনবিরলতার সংজ্ঞা দিতে গিয়ে যেটি বলেছিলাম, কোনো একটি দেশের মোট প্রাকৃতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পদের নিরিখে যখন জনসংখ্যার পরিমাণ কম হয়, তখন সেরূপ অবস্থাকে জনবিরলতা বা আন্ডার পপুলেশন বলে। এখানে কিন্তু সেরূপ অবস্থা লক্ষ্য করা গেছে, এখানে কিন্তু সেরকম ভাবে আমরা সেরূপ অবস্থা পেয়েছি। এবার আমি তুলে ধরছি অপটিমাম পপুলেশন। একই রকম ভাবে এদিকে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে হরাইজন্টালি, এদিকে ভার্টিক্যালি সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর আমরা কিন্তু আর এটা আমাদের কার্ভ লাইন, আর আমরা এই জায়গাটিকে আমরা অপটিমাম পপুলেশন তুলে ধরেছি। এবার এখান থেকে আমরা যদি একটা ভার্টিক্যাল একটা লাইন টানি, আর এখান থেকে আমরা যদি একটা লাইন টানি, তাহলে যেটা দেখা যাবে, অর্থাৎ এখানে জনসংখ্যা প্রায় 60-তে রয়েছে, 60 রয়েছে, অর্থাৎ বৃদ্ধি পেয়ে 60-এ দাঁড়িয়েছে। আর এখানে সম্পদও মোটামুটি এখানে আরেকটু বেশি হবে, মোটামুটি দেখো 60, মোটামুটি 60 বলা যায়। এটা নর্থ ইস্টকে লেখা হচ্ছে, জন্য একটু সমস্যাজনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তবে এখানে জনসংখ্যা 60 রয়েছে, জনসংখ্যা 60 রয়েছে, সম্পদ 60 রয়েছে। অর্থাৎ আমরা অপটিমাম পপুলেশনের সংজ্ঞা দিতে গিয়ে যেটা বলেছিলাম, কোনো একটি দেশ বা অঞ্চলের মোট প্রাকৃতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পদের নিরিখে যখন জনসংখ্যার পরিমাণ সমান হয়, তখন সেরূপ অবস্থাকে অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যা বলা হয়। এখানে কিন্তু জনসংখ্যার পরিমাণ এবং সম্পদের পরিমাণ সমান রয়েছে, অর্থাৎ এটি আমাদের অপটিমাম পপুলেশন। এর পরবর্তী ক্লাসে আমি পপুলেশন রিলেটেড আরো কিছু সিগনিফিকেন্ট টার্মগুলো বাকি থেকে গেছে, যেগুলো না আলোচনা করলেই নয়,
আলোচনা করতেই হবে সেগুলো তুলে ধরবো। আর ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি বা জনবিবর্তন তত্ত্ব খুব স্পষ্টভাবে তোমাদের সামনে তুলে ধরবো। তাই বলছি, চোখ রাখবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।